নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছিল যে ক্ষমতার পালাবদল হবে না, ক্ষমতার রূপান্তর হবে। এবার অনেক কিছু সংস্কারের মধ্যে এগুলো আসবে। সেই রূপান্তরের জায়গাটা আসলে কীভাবে হবে, তার রূপরেখা কি, সে বিষয়ে জাতীয় অপেক্ষা করছে। সেই অপেক্ষার পালাটা আসলে কতদিন হবে? ধন্যবাদ। আমাদের এখানে যে পরিবর্তনটার এক বছর আগে আমাদের এই দক্ষিণ এশিয়ায় আর একটা দেশ শ্রীলঙ্কায়, আপনার মনে আছে, প্রায় একই রকমের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এক বছর সময় অতিক্রান্ত হয়েছে সেখানে, এক বছর আরও 2-3 মাস। এর মধ্যে তারা তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের সমাজ জীবনে মোটামুটি একটা শৃঙ্খলার জায়গায় কিন্তু নিয়ে এসেছে। তাদের যদি আপনি জিডিপি দেখেন, তাদের যে মুদ্রাস্ফীতি দেখেন, অনেকগুলো জায়গায় একটা পরিবর্তন এসেছে। তারা দুটো নির্বাচনও কিন্তু এর মধ্যে শেষ করে ফেলেছে। কেন? কারণ তারা এই জায়গাটাকে, পরিবর্তনটাকে মিন করেছে। শিক্ষার্থীরা, ছাত্ররা, আমার পরিচিত কিছু লোকজন আছে সেখানে, তাদের সাথে জিজ্ঞেস করি, ওরা কিন্তু সরকারকে ফেলে দেয়। গোতাবায়া রাজাপাকসে যখন পালিয়ে গেছে, রাজনৈতিক দলগুলো একটা জায়গায় এসেছে, তারা তাদের কর্ম পদ্ধতি ঠিক করেছে, কাজ করেছে, এবং এর ভেতর থেকে তারা গণতন্ত্রের জায়গায় ফিরে গেছে। তাদের মধ্যে প্রতিনিয়ত এই যে নানা রকমের ইস্যু ক্রিয়েট করা, নিজেদের মধ্যে আত্মঘাতী, ভ্রাতৃঘাতী সংঘাতে লিপ্ত হওয়া, এই কাজগুলো তারা করেন। আপনি এই গণ অভ্যুত্থানে শুরুটা হলো কিসের মাধ্যমে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাই তো? আপনি গত 5 বছর আমাদের এই হিরোদের কাছে আমি এখান থেকে জিজ্ঞেস করি, শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে, আমরা এই প্ল্যাটফর্ম থেকে কোনো জায়গায় কি অ্যাড্রেস করা গেছে? আপনি বলতে পারবেন যে শিক্ষার ইস্যুতে এই প্ল্যাটফর্ম থেকে এই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করেছি? নো। আমরা আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, কালকে বাসদ সিপিবি নিষিদ্ধ করতে হবে, তারপরের দিন বিচারপতিদেরকে তাড়াতে হবে, তারপর সংবিধান কবর দিতে হবে। অর্থাৎ প্রতিনিয়ত একটা টেনশন যদি আপনি ক্রিয়েট করে রাখেন। আমরাও তো ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, মিছিল মিটিং আমরাও করেছি। একটা মিছিল করলে তারপরে 9-10 ঘন্টা মাথার মধ্যে আর কিছুই থাকে না, লেখাপড়া থেকে কিছুই থাকে না। এই যে শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে ভিসি প্রভিসি সবাইকে আটকে রাখা হয়েছে প্রতিদিন। আপনি প্রতিদিন এই যে আমরা, এই যে শিক্ষার্থীরা তরুণ, আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি, আওয়ামী লীগের সময় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং অনেক পেছনে চলে গেছে, সেই আলোচনা এখন নাই। তার মানে কি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করে ফেলেছি? নো। আমি আপনাকে যে বিষয়টা বললাম, যে এই যে ইস্যুগুলো আছে, শিক্ষার্থীর যে ইস্যু আছে, গ্রাম শহরের মধ্যে শিক্ষার যে বৈষম্য আছে, শিক্ষাক্ষেত্রে বা রাষ্ট্রীয় বরাদ্দর ক্ষেত্রে যে বৈষম্য আছে, এই জায়গাগুলো কি অ্যাড্রেস করা যেত না? আপনি তাদের কাছে কি কখনো শুনেছেন? আমি দেখতে পাই প্রতিনিয়ত চোয়াল শক্ত করে একে ধরবো, তাকে মারবো, তাকে খেয়ে ফেলবো, এর ভেতর থেকে। অথচ 156 জন সমন্বয়ক, বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার কত? 300 জন। আমার অর্ধেকেরও বেশি তরুণ নেতৃত্ব। আমরা কেন তাদেরকে এইভাবে তৈরি করতে পারলাম না? ভুল রাজনীতি এবং ভুল পদ্ধতিতে এদেরকে পরিচালিত করার কারণে নতুন রাজনৈতিক দল করার অধিকার যে কারো আছে। আমরা এই যে বলা হচ্ছে যে আপনারা কেন নির্বাচন করেন। আচ্ছা, 15 বছরের যে সরকারটা ক্ষমতায় ছিল, শেখ হাসিনা, তার সাথে কি কারো ব্যক্তিগত কোনো বিরোধ ছিল? জায়গা জমি নিয়ে কোনো বিরোধ ছিল? নো। তিনি মনে করতেন যে জনগণকে পাশ কাটিয়ে তিনি একটা শাসন ব্যবস্থা, এবং সেই শাসন ব্যবস্থাটা কন্টিনিউ করবেন। বাংলাদেশের একটা জেনারেশন, 2টো জেনারেশন, তারা কোনো জীবনে ভোট দিতে পারেননি। আমাদের সাথে সমস্যাটা কোথায় ছিল? আমরা বলেছি যে সংবিধান যেহেতু রাষ্ট্রের মালিক হিসাবে জনগণকে নিশ্চয়তা দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, সুতরাং জনগণকে আপনি রাষ্ট্রের মালিক হওয়ার মাধ্যমটা কি? বঙ্গভবনের রুমের মধ্যে যে আমি শুয়ে থাকবো, সোফার মধ্যে বসে থাকবো? নো। আমি 5 বছর পর আমি আমার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করব, নির্বাচনের মধ্য দিয়ে। এটাই হচ্ছে জনগণের মালিকানা হিসাবে সংবিধানের স্বীকৃতি। আপনি সেটাকে দিতে কেন আপনি এখন বলছেন যে তাড়াতাড়ি সংস্কার যদি করি তাহলে এগুলো তো করা যাবে না? আমি কাউন্টার প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি যে বন্দোবস্তর কথা বলছেন, ওটাও কি 6 মাসের মধ্যে করা সম্ভব নাকি? আমি যদি সংস্কারের সাথে নির্বাচন, এটি যদি সাংঘর্ষিক হয়, আপনি যদি বলেন যে আপনি এই মুহূর্তে নির্বাচন চান, সংস্কার শেষ করে নির্বাচন, তো আপনি যে বন্দোবস্তর কথা বলছেন সেটিও তো 3 মাস 6 মাসের মধ্যে করতে পারবেন না। এটি করার জন্য 10-15 বছর লাগে। ওই যে সুলাইমান সাহেব যেটি বললেন। তো
আপনার জায়গায় 16 আনা, আমার জায়গায় 9 আনা, এটা তো হতে পারে না। আমরা পরিবর্তনটা চেয়েছি, পরিবর্তনটা গুণগত পরিবর্তন। এই যে দুদিন ধরে দেখছেন বিসিএস পরীক্ষার ওই যে 246 জনকে, 43তম BCS কোন রাজনৈতিক দল এই দাবিটি কি করেছে যে সেখান থেকে এদেরকে বের করে দিতে হবে? কেউ বলে নাই। গত 15 বছর বিএনপি সব থেকে বেশি সাফার করেছে, অস্বীকার তো করা যাবে না। বিএনপিকে বলেছে যে এদেরকে বেছে বের করে দিতে হবে না, আপনি বের করে দিয়ে জানেন একজন শিক্ষার্থীর একটা চাকরি পাওয়ার পর তার পরিবারটা কতটা উদ্বেলিত হয়। তারপর যখন শেষ মুহূর্তে এসে দেখে চাকরিটা হলো না, ও তো পিতা মাতা পুরো পরিবার হারানোর শোক ওই পরিবারগুলোতে, আপনি কেটে বুঝতে পারেন। আজকে একটা ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আপত্তি আসার প্রেক্ষিতে আমরা তাদেরকে বাদ দিয়েছি। আপত্তি তো অনেকের বিরুদ্ধে আছে, আপত্তি আছে না? আপনি এই উপদেষ্টা পরিষদে অনেকের বিরুদ্ধে আপত্তি আছে। আপনি ডিসি নিয়োগের ক্ষেত্রে যে আকাম কুকামগুলো করলেন, কারা করেছিল? আওয়ামী লীগ করেছে, আপনারা করেছেন, সচিবালয়ের মধ্যে বসে করেছেন, তদন্ত কমিটি করেছেন 3 জন উপদেষ্টাকে নিয়ে। সেই কমিটির রিপোর্ট কি বেরিয়েছে? না। আপনি স্বচ্ছতার কথা বলছেন, নানাভাবে স্বচ্ছতা। আপনি যেখান থেকে শুরুটা করলেন, আপনি কি বললেন যে আওয়ামী প্রশাসনকে আমি বিদায় করব এখান থেকে। প্রথম কাজটা শুরু করলেন ডিসি নিয়োগ থেকে। সেই ডিসি নিয়োগের যে আকাম কুকামগুলো হলো, সেই বিষয়টা 5 মাসে কেন আপনি সুরাহা করতে পারছেন না? অর্থাৎ ওই যে শস্যের মধ্যে আপনি যখন যাচ্ছেন তখন আপনারটা 16 আনা। তো আমি যেটা বলতে চাই যে এই কাজগুলো সরকারকে বিব্রতকর এবং বিতর্কিত জায়গায় ফেলে দিচ্ছে। আমি এই যে যাদের কথা বললাম, হঠাৎ করে 2 জন উপদেষ্টা এসে বললেন আপনারা 53 বছরে পারেন নাই, আমাদেরকে এত কথা বলছেন। আরে আপনাদের তো ভাগ্য, সৌভাগ্য, সকালবেলায় আমেরিকা, বিকেলবেলায় জার্মানি, পরের দিন নেপালে এসে ওয়ার্কশপ, সকালবেলায় লাল আটার রুটি, দুপুরবেলায় কই মাছ আর দেশি লাল শাকের ঝোল। 5 বছর কোথাও ছিলেন না, 15 বছর পর পর এসে পতাকা লাগানো। ওই যে বসে আছে, বন্যা হয়েছে কয়েকদিন আগে, আমি 2-3টা টেলিভিশনে বলেছি, দেখি যে বুক সমান পানির মধ্যে নিয়ে দাঁড়িয়ে ওই যে বিলি করে, খিচুড়ি বিলি করে। তো ওই যে সকালবেলায় বাসায় যাওয়ার পরে আবার 2টা ফোন আসবে, আমাদের এটা হয়, সকালবেলা অমুকের বউরে হাসপাতালে নিয়ে আসতে হবে। আপনাদের এগুলো লাগে না, আপনি সকালবেলা ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারেন। আর এই যে অতিরিক্ত যে কথাবার্তাগুলো, রাজনীতিবিদদের সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করা, উপদেষ্টারা বলছেন কোন দলের কাছে লিস্ট দেয়নি। আরে বাবা, তুমি লিস্ট দেওয়ার কে? আপনি লিস্ট দেওয়ার কে? আপনাকে তো এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এখানে বসিয়েছে। আমি তো শত্রু না, আমরা সবাই মিলে, আমাদের কারোর সাথে কারো কি মানে জায়গা জমি নিয়ে স্বার্থের দ্বন্দ্ব আছে? রাজনৈতিক বিতর্ক থাকতেই পারে। আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, নানা জায়গা থেকে নানা রকমের অভিযোগ আসছে। একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন। গত 2 দিন ধরে মনে আছে 2 উপদেষ্টার ফেসবুক আইডি এটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে দেখেছেন কারা করেছে? বলা হলো আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, সচিবালয়ে আগুন আমাদেরকে ব্যর্থ করার জন্য করছে। আজকে একটা হ্যাকার গ্রুপ 71 টেলিভিশনের সাথে তারা সাক্ষাৎকারে বলেছে যে আমরা এই গণ-অভ্যুত্থানের অংশীদার ছিলাম, আমরা নানাভাবে সহযোগিতা করেছি, কিন্তু আমরা সংস্কৃতি উপদেষ্টাকে অপসারণ করার জন্য আলটিমেটাম দিয়েছিলাম এবং 2 উপদেষ্টাকে 72 ঘন্টা আগে আমরা বলেছি যে তাদেরকে সরানো না হলে আমরা তোমাদের আইডি হ্যাক করব। তারা তো জানে যে আমরা এটি করব। আপনি নানা রকমের এর ভেতর থেকে একটা টেনশন ক্রিয়েট করলেন যে ওই যে পরাজিত শক্তি তারা এসে আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে। সরকার থেকে বলা হচ্ছে যে সংস্কার করা হবে, এই সংস্কারের পর নির্বাচন বা সংস্কার একই সাথে চলতে পারে, গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে তিনি কিন্তু রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। আপনি কি মনে হয় যে সরকারের সঙ্গে তার এই বক্তব্যে আসলে কি একটি দূরত্ব প্রকাশ করে কিনা? প্রথম জায়গাটা হচ্ছে যে তার যে উদ্যোগটা, এই উদ্যোগটা আমি দেখি যে আমাদের যে বিবাদমান যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেখান থেকে বেরিয়ে এসে একটা নতুন উদ্যোগ, যেটা আমরা চেয়েছিলাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন ডক্টর আমিনুল ইসলাম স্যার, আমাদের ক্লাসে পড়ানোর সময় বলতেন দল থাকবে, দলাদলি থাকবে না, কাদা থাকবে কিন্তু কাদা ছোড়াছুড়ি থাকবে না। আমরা সেই ধরনের একটা সংস্কৃতি চাই যে এখানে এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে সংস্কৃতি, সেখান থেকে আমরা বেরিয়ে আসব। আমাদের সেনাপ্রধান কিন্তু এর আগেও নির্বাচন সম্পর্কে তার একটা অভিমত দিয়েছিলেন, যদিও তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে দ্বিমত পোষণ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে নির্বাচন নিয়ে একমাত্র প্রধান উপদেষ্টাই কথা বলবেন।
পরবর্তীকালেও কিন্তু আমরা একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখেছি। উপদেষ্টার কথা বলেছেন, পরের দিন প্রেস উইং বলেছে যে না, ওনার এটা বলার, এটা ওনার একমাত্র ব্যক্তিগত, অর্থাৎ সরকার পরিচালনার অন্য সমস্ত বিষয়গুলো তাদের কালেকটিভ সিদ্ধান্ত, কিন্তু নির্বাচন নিয়ে যেই কথা বলবেন এটি তার ব্যক্তিগত। এটা আমার কাছে রহস্যজনক মনে হয় যে অন্য কোনো কিছু ব্যক্তিগত না, সব কিছুই হচ্ছে কালেকটিভ, কিন্তু নির্বাচন নিয়ে, অর্থাৎ ওই যে বললাম যে নির্বাচন নিয়ে যে এই যে নানা জনের নানা কথা বলার যে স্পেসটা, স্কোপটা, এই স্কোপটা সরকারের এই যে রহস্যজনক আচরণের কারণে এটি হচ্ছে। সেনাপ্রধানের এই বক্তব্যটা থেকে অবশ্যই পারফেক্টলি যে রাজনৈতিক নেতৃত্ব ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া আসলে দেশকে, দেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এখন বলতে পারেন যে আমরা তো ওই যে দুই উপদেষ্টা বলেছেন 53 বছরে কি করেছেন, যতটুকু সেটিও এগিয়ে তিনি বলেছেন যে এটা ঠিক আছে যে গতদিনে হয় নাই, কিন্তু এবার তো একটা সুযোগ তৈরি হয়েছে। আমি তো ওইটাই তিনি বলছি, রাজনৈতিক দলের উপরই যে আস্থা রাখছেন। এতদিন ধরে হয়নি, কিন্তু যতটুকু হয়েছে এটুকুই কিন্তু রাজনৈতিক নেতৃত্বের কারণে হয়েছে। দেশ সৃষ্টি, এই যে গণ অভ্যুত্থান, সবকিছু আপনি বলতে পারেন যে আমরা তো এটা করেছি সেটা, নো, আপনি কতগুলো ভুল অ্যাপ্রোচ করছেন। ওই যে বললাম যে গণ অভ্যুত্থানের সময় যে রিক্সাওয়ালা রিক্সার উপরে দাঁড়িয়ে স্যালুট দিয়েছিল, মনে আছে? ভাইরাল হয়েছিল। আপনার মনে আছে গণ অভ্যুত্থানের সময় একজন মা তার সন্তানটিকে কাঁধের উপরে নিয়েছে, সন্তান ঘুমিয়ে পড়েছে, তার হাতে একটা পানির বোতল, শহীদ মিনারের দিকে যাচ্ছে। আমি তো মনে করি যে ওই শিশুটারও কন্ট্রিবিউশন আছে এই গণ অভ্যুত্থানে, যে মায়ের কোলে ঘুমিয়েছিল। আপনি এগুলোকে অস্বীকার করছেন কেন? তার পেছনে যেমন রাজনীতি আছে, আর রাজনীতিবিদ ছাড়া, রাজনৈতিক উদ্যোগ ছাড়া, রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া দেশকে এই যে বিপদে আছে, যেখানে পড়েছে, সেখান থেকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনার চ্যালেঞ্জ অনেক, শুধুমাত্র ডোমেস্টিক চ্যালেঞ্জ না, আপনি সীমান্তের বিপদটার কথা অনুধাবন করছেন না? আপনি কি এটিকে শুধুমাত্র আমলা দিয়ে ঠেকাতে পারবেন? মিয়ানমার সীমান্তে যে কত বড় একটা বিস্ফোরা হয়েছে, আমি তো মনে করি সরকারের প্রতিদিন উচিত রাজনীতিবিদদের সাথে কথা বলা, কিভাবে করব, কি করব। কিন্তু আপনি যদি তাদেরকে মাইনাস করতে যান, এই যে সংকট, এই সংকট বাড়বে, তাদের বাড়বে না হয়তো। বাংলাদেশের যারা এই যে অরাজনৈতিক সরকারগুলোতে দায়িত্ব পালন করেছে, বেশিরভাগই কিন্তু দায়িত্ব শেষে দেশে আসেন না। আর যারা দেশে থাকেন তারা ওই যে শালার বাড়িতেও যান না, শালির বাড়িতেও যান না, ঈদের নামাজ পড়তেও যান না। কেন যান না আমি জানি না। আমি বলতে চাই যে দেশের মানুষ বিপদে পড়ে এই রকমের কাজ যেন আমরা ভুলে হোক বা উদ্দেশ্য প্রণোদিত হোক না করি।